আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা কেরলের কুল্লামের ঘটনা। কেরলের কুল্লামে প্রশান্ত নাম্বিয়ার নামের 34 বছর বয়সী একজন মিউজিক টিচার থাকতো। তার মিউজিক ইনস্টিটিউট ছিল, তো সেখানে সে অনেক ছাত্রছাত্রীদের গান শেখাতো। 2018-তে তার বিয়ে হয়। 2019 সালে তার একটা ছেলে হয়। তো ওই এলাকার লোকজনেরা বাচ্চাদের নামকরণ অনুষ্ঠানটাকে খুব ধুমধাম করে পালন করতেন। তো খুব ধুমধাম করে সেই বাচ্চার নামকরণ সমারোহ হয়। বাচ্চার মায়ের বা বাচ্চার বাবার দুই পক্ষের প্রচুর আত্মীয় স্বজন, কাছের দূরের আত্মীয় স্বজনরা নিমন্ত্রিত ছিল, তারা সবাই এসছিল। তো সেই নিমন্ত্রিত মানুষদের মধ্যে একজন মহিলা, বয়স ছিল 44 বছর, মানে প্রশান্তের থেকে 10 বছরের বড়, নাম ছিল সুচিত্রা পিল্লাই। তিনি একজন বিউটিশিয়ান ছিলেন। তো তিনি একটা বড় বিউটি সংস্থার সাথে যুক্ত ছিলেন। তো তিনি অনেক ছাত্রছাত্রীদেরকে বিউটিশিয়ান কোর্স করাতেন। শহরে বা শহরের বাইরে মাঝে মাঝেই তাকে যেতে হতো বিউটিশিয়ানদের বিভিন্ন কোর্স করাতে, বা অনেক সেমিনারেও তিনি যোগ দিতে যেতেন। তো সেই সুচিত্রা পিল্লাই বাচ্চার নামকরণ অনুষ্ঠানে এসেছিল। সুচিত্রা পিল্লাই দেখতে বেশ ভালো একজন মহিলা। তো তার সাথে প্রশান্তের ওই অনুষ্ঠানেই ভাব হয়। সে প্রশান্তের স্ত্রীর দূর সম্পর্কের দিদি ছিল। তো প্রশান্ত তার সাথে দিদি বলেই কথা বলছিল। তো তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। তারপরে সে নিজের বাড়ি ফিরে গেলেও সেখান থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হয়। তারা ফেসবুকে ফ্রেন্ড হয়, হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়। সব জায়গায় কানেক্টেড হওয়ার পরে তাদের দুজনের মধ্যে লম্বা লম্বা কথাবার্তা, চ্যাটিং, ফোন কল ইত্যাদি চলতে শুরু করে। ভদ্রমহিলা বিবাহিত ছিলেন, তার প্রথমবার ডিভোর্স হয়েছিল, তারপরে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ের পরে সেটাতেও তার ডিভোর্স হয়ে যায়। ভদ্রমহিলা তখন একাই ছিলেন, নিজের বাপের বাড়িতে মা বাবার সাথেই থাকতেন। আর বিউটিশিয়ান ছিলেন, আগেই বলেছি। তো তার আর্থিক অবস্থাটা বেশ ভালোই ছিল, কারণ একাই তিনি বেশ ভালো রোজগার করতেন। তো প্রশান্তের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়েছিল। প্রশান্তকে তিনি 3 লাখ টাকা ধার হিসাবেও দিয়েছিলেন, কিন্তু সেই টাকাটা ফেরত তিনিও চাইবেন না আর প্রশান্ত ফেরত দেবে না, এমনটাই কিন্তু দুজনেই জানত। সুচিত্রা ডিভোর্সি মহিলা, একাই থাকতো। তার থাকতে থাকতে হঠাৎ করে মনে হয় যে তার যদি একটা সন্তান থাকতো, ছেলে বা মেয়ে যাই হোক, তাহলে তার আগামী দিনগুলো খুব ভালো কাটতো। তিনি আর কখনোই বিয়ে করবেন না, কারণ বিয়ে করার অভিজ্ঞতা তার খুব খারাপ। তো তার যদি একটা সন্তান থাকতো তো সুবিধা হতো। তো তিনি নিজের এই কথাটা প্রশান্ত নাম্বিয়ারকে জানিয়েছিলেন যে তার একটা সন্তান দরকার। প্রশান্ত বলে যে তুমি একটা অ্যাডপ্ট করতেই পারো। তো সে বলে না, নিজের সন্তান দরকার, আর তোমার সন্তান আমি চাই। তো প্রশান্ত ব্যাপারটাতে কিন্তু রাজি হয়নি। তাকে সামনাসামনি না বলেনি, কিন্তু নিজে অনেক কথা ভেবেছে। সে ভেবেছে যদি আমার সন্তান হয় তার গর্ভে সত্যি, তারপরে সে যদি এসে তার সংসারে চলে আসে, তার স্ত্রীকে ব্যাপারটা জানায়, বা তার আত্মীয় স্বজনরা ব্যাপারটা জানতে পারে, তাহলে খুব খারাপ ব্যাপার হবে। বা সে পরবর্তীতে ক্লেম করতে পারে যে তার বাচ্চার বাবা কিন্তু প্রশান্ত। তাহলে এই সব ঝামেলায় যাওয়া হবে না, ব্যাপারটাকে এড়িয়ে যেতে হবে। প্রশান্ত করছিলও তাই। যখনই মহিলা ফোন কলে ওই ব্যাপারে কথা বলতেন, প্রশান্ত কোনো না কোনোভাবে সেটাকে এড়িয়ে যেত। কিন্তু মহিলা নাছোড়বান্দা, তিনি কিন্তু ছাড়ছেন না। তিনি যখনই কথা হচ্ছে বা যখনই চ্যাটিং হচ্ছে, সেই বাচ্চা সেই একই কথা তিনি কিন্তু বলছেন প্রত্যেকবার। তিনি বলছেন, আমি কখনোই তোমার সাংসারিক জীবনে বাধা হয়ে দাঁড়াবো না, আর আমি কিন্তু তোমার বাচ্চাই চাই। এবার কিন্তু প্রশান্ত মনে মনে নিজেকে রেডি করে যে অন্য কিছু একটা ভাবতে হবে। যে কোনোভাবে সুচিত্রাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, কারণ সুচিত্রা হয়তো পরবর্তীতে তার সাংসারিক জীবনে বা তার স্ত্রীর কাছে এসে অনেক কিছু বলে তাদের যে পারিবারিক জীবন সেটা নষ্ট করে দিতে পারে। তো সে সুচিত্রাকে বুঝতে দেয়নি, কিন্তু সে মনে মনে ভাবছিল যে সুচিত্রাকে রাস্তা থেকে সরাতে হবে।
প্ল্যান মোতাবেক প্রশান্ত নিজের স্ত্রীকে বলে যে যাও তুমি কয়েকদিন বাপের বাড়ি ঘুরে এসো। প্রশান্তের স্ত্রীর কিন্তু একদম যাওয়ার ইচ্ছা ছিল না, বা যাওয়ার সে সময় কোনো প্রয়োজনীয়তাও ছিল না। প্রশান্ত প্রায় জোর করে স্ত্রীকে 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেয়। প্রশান্ত তারপরে ফোন কল করে যাকে দিদি বলে ডাকতো, তার স্ত্রীর দিদি, আর যার সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, তাকে ফোন কলে জানায় যে আমার স্ত্রী 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি গেছে, তুমি চাইলে আমার বাড়ি চলে এসো। ভদ্রমহিলা তো সুযোগ খুঁজছিল। সে 17 মার্চে ট্রেন ধরে আর নিজের মাকে বলে যে আমি একটা সেমিনার আছে বিউটিশিয়ানদের, তো সেখানে যাচ্ছি, 3-4 দিনের মধ্যে চলে আসব। তো সে 17 তারিখে গাড়ি ওঠে, 18 তারিখে এসে পৌঁছায় প্রশান্তের বাড়িতে। প্রশান্ত আগে থেকেই বলেছিল যে নিজের বাড়ি থেকেই কিন্তু ফোন সুইচ অফ করে তারপরে আসবে। তার কথা মতোই কাজ হয়। রাত্রেবেলায় যখন বাড়িতে ঢুকবে তখন একদম কালো জামাকাপড় পরে আসবে, কারণ বাইরের এরিয়াতে কোনো রোড লাইট নেই, সেই জন্য পুরো অন্ধকারই থাকে। কালো জামাকাপড় পরে আসলে কেউ চিনতেও পারবে না, দেখতেও পাবে না। একদম প্রশান্ত যেমন প্ল্যানিং করেছিল, যেমন বলে দিয়েছিল সুচিত্রা পিল্লাই, ঠিক তেমন করে। 18 তারিখ রাত্রেবেলায় ফোন অফ করে কালো জামাকাপড় পরে সে প্রশান্তের বাড়ি এসে পৌঁছায়। 18 তারিখ 19 তারিখ তারা দুজনে একসাথে ওই বাড়িতেই কাটায়। 20 মার্চ 2020 গভীর রাত্রে প্রশান্ত নিজের ল্যাপটপ নিয়ে বসে, তাতে সার্চ করে যে কিভাবে স্ত্রীকে মারা যায়। সে একটা প্রসেস পেয়ে যায়। নাইট ল্যাম্পের একটা কারেন্টের তার, সেটাকে সে খুলে নেয়। ডিসকানেক্ট করে খুলে নেওয়ার পরে সোজা চলে যায় সেই মহিলার রুমে। মহিলার ওপরে, বুকের ওপরে বসার পরে সেই তার দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে শেষ করে ফেলে। করার পরে সে আবার আসে, ল্যাপটপে বসে, তারপরে সে সার্চ করে যে বডিটাকে কিভাবে নষ্ট করা যাবে। তো তার বাড়ির জাস্ট পেছনে একটা বিশাল গর্ত ছিল, সেই গর্তের মধ্যে বডিটাকে ফেলে ঢাকা দিয়ে দেয়। জামা কাপড়, সেই তারটা, সেগুলোকে পুড়িয়ে সেগুলোকে ফেলে দেয়। তারপরে সেই মহিলার ফোনটা নিয়ে সোজা চলে যায় নিজের বাড়ি থেকে অন্যই একটা রুটে, প্রায় 85 কিলোমিটার দূরে গিয়ে সে ফোনটাকে সুইচ অন করে একটা পুলিশ স্টেশনের সামনে গিয়ে সুইচ অন করে, তারপরে আবার সুইচ অফ করে, ফোনটাকে ভেঙে ফেলে, সিমটাকে বের করে ভেঙে ফেলে, একটা নালায় ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সে আবার নিজের বাড়ি ফিরে আসে। এদিকে যখন 23 মার্চ এসে যায়, কিন্তু সুচিত্রা সেমিনার সেরে বাড়ি ফেরেনি। তার মা আর বাবা খুব চিন্তা করে। 23 তারিখে তারা গিয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি করে আর বলে যে সে কোনো একটা সেমিনারে গেছিল, কোথায় গেছিল সেটাও সে বলে দেয়। পুলিশ টিম প্রথমে সেখানে গিয়ে খোঁজ করে, তারপরে পুলিশ টিম ফোনের যখন লোকেশন চেক করে তখন দেখে যে 21 তারিখ ভোরের দিকে লাস্ট লোকেশন একটা পুলিশ স্টেশনের সামনে দেখা যাচ্ছিল। সেখানে পুলিশ যায়, গিয়ে কিন্তু কিছুই ক্লু খুঁজে পায় না। পুলিশ আবার ফিরে আসে, কিন্তু পুলিশ এবার কল ডিটেল চেক করে। কল ডিটেল যখন চেক করে তখন দেখা যায় যে সুচিত্রার সাথে সবসময় ফোন কলে তার একটা দুঃসম্পর্কের আত্মীয় প্রশান্ত নাম্বিয়ারের সাথে অনেক কথা হয়, রোজ কথা হয়, ঘন্টার পর ঘন্টা কথা হয়। পুলিশের সন্দেহ জাগে। পুলিশ সুচিত্রার বাড়িতে জিজ্ঞেস করে, তারা বলে না, এই ধরনের কোনো ব্যাপার নেই, তারা এই ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশের কিন্তু সন্দেহটা থেকেই যায়। পুলিশ প্রশান্তের বাড়ি আসে। প্রশান্তের বাড়ি এসে প্রশান্তকে জিজ্ঞেস করা হয়। তো প্রশান্ত বলে যে না, মহিলা তার দুঃসম্পর্কের দিদি হয়, স্ত্রীর, তো তারও দিদি। তো তার সাথে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড অবশ্যই, অনেক কথাও হয় ফোন কলে। কারণ কি, বিউটিশিয়ান বেশ কিছু টাকা ছিল তার কাছে, সে প্রশান্তকে দিতে চাইছিল কোথাও একটা ইনভেস্ট করার জন্য, সেই জন্য তাদের মধ্যে এত কথা হতো। বাকি পার্সোনাল কোনো সম্পর্ক ছিল না। এবার প্রশান্তের ফোনের কল ডিটেল বের করা হয়। তো বেশিরভাগ কল ডিটেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গার চ্যাটিং সব কিন্তু ডিলিট করা ছিল। পুলিশ যখন সন্দেহটা বাড়ে তখন আবার সেগুলোকে রিক্রিয়েট করে।
সেই মেসেজগুলো, সেই ছবিগুলো রিক্রিয়েট করার পরে বোঝা যায় যে প্রশান্তের সাথে সুচিত্রার একটা সম্পর্ক ছিল। পুলিশ প্রশান্তের গুগলের সার্চ হিস্ট্রি দেখে অবাক হয়ে যায়। সে লিখেছিল হাউ ডিড কিল হিজ ওয়াইফ। তারপরে সে সুচিত্রাকে সেই প্রসেসটা পেয়ে যায় গুগল থেকে, মেরে ফেলার পরে আবার লেখে হাউ টু ডিসপোজ অফ দ্য বডি। সেই দুটো দেখে পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে সেই নিজের গার্লফ্রেন্ড, নিজের থেকে 10 বছর বয়সী বড় সুচিত্রা পিল্লাইকে মেরে ফেলেছে। আর মেরে ফেলার পরে গুগল থেকে সার্চ করে কিভাবে বডিটাকে ডিসপোজ করতে হবে সেটাও সেখান থেকেই সে বের করেছে। প্রশান্তের স্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে ওই যে একটা সময়, সে সময় সে কোথায় ছিল। তো সে বলে সে বাপের বাড়ি গেছিল, কিন্তু সে যেতে চায়নি। তার হাজব্যান্ড তাকে জোর করে বাপের বাড়ি পাঠিয়েছিল। ফোন কল ডিটেল, এদিকে স্ত্রীর বয়ান, সবগুলো দেখার পরে প্রশান্তকে অ্যারেস্ট করা হয়। প্রশান্তের কথা মতো পেছনটা বাড়ির খুঁড়ে সেই মহিলার বডিটাও বের করা হয়। মহিলার ডিএনএ টেস্ট মহিলার যে মা বাবা তার সাথে ম্যাচ করে যায়। তখন প্রমাণ হয়ে যায় যে সত্যি সত্যি এইটাই সুচিত্রা পিল্লাইয়ের বডি। কেরলের কোর্টে কেস চলার পরে ভদ্রলোককে 14 বছরের জেল দেওয়া হয়। তার মধ্যে তিনি এই পর্যন্ত 3 বছর জেল খেটে নিয়েছেন। যদি তার ব্যবহার ভালো হয় তাহলে হয়তো 14 বছরও জেলে থাকতে হবে না, 9-10 বছরেই তিনি মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবেন।